নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে যুদ্ধের পর্যায়ে পৌঁছতে না দেওয়ার কৃতিত্ব তাকেই দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সম্প্রতি H-1B ভিসা নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে সেই নিয়ম। টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত বহু। 2 বছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধুর সেই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধুর সেই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগতও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন, একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 2 বছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধুর সেই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরই হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন, একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তার প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুপক্ষই এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। 72 ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলও সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরেই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গাজার প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনোভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইসরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। বিশেষত গাজায় অরাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে, এমনটাই মত তার। তবে বন্ধু রাষ্ট্রের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানায়। দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মানুষের উন্নতি করবে এই পরিকল্পনা। গোটা বিশ্ব ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে বলে আশাবাদী তিনি। তবে হামাসের তরফে বলা হয়, তারা কোনো প্রস্তাব পায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি H-1B ভিসার নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই চালু হতে চলেছে সেই নিয়ম। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতন সম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী ও তাদের পরিজনেরা। সম্প্রতি H-1B ভিসার নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে সেই নিয়ম। তার আগে মার্কিন প্রশাসন জানালো, অদূর ভবিষ্যতে H-1B ভিসা দেওয়ার জন্য বিদেশি কর্মীদের বাছাইয়ের প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন করা হবে। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতন সম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী এবং তাদের পরিজনেরা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক বলেন, ভিসা দেওয়ার বর্তমান প্রক্রিয়ায় অনেক গলদ রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তার আগে ভিসার নিয়মে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। লুটনিকের কথায়, ভিসার আবেদনের জন্য যে বিপুল অঙ্কের টাকা ধার্য করা হয়েছে, তাতে মানুষের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে।
তাছাড়া H-1B ভিসার জন্য কর্মী বাছাইয়ের লটারি প্রক্রিয়াতেও নানা অসঙ্গতি রয়েছে, কারণ বিশ্বের অন্যতম বিখ্যাত প্রযুক্তি সংস্থাগুলিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন কেবল অদ্ভুতই নয়, অযৌক্তিকও বটে। লটারি ব্যবস্থা নিয়ে লুটনিক বলেন, এই নিয়মের কোনো অর্থ নেই। H-1B ভিসা দানের 1990 সালের প্রক্রিয়াটি এবার বদলানোর প্রয়োজন। এ নিয়ে ঐক্যমত রয়েছে। তার মতে ভিসা দেওয়া হচ্ছে মূলত প্রযুক্তি পরামর্শদাতাদের। H-1B ভিসার জন্য স্বাভাবিকের থেকে 7 থেকে 10 গুণ বেশি আবেদন জমা পড়েছে, যা 74% প্রযুক্তি কর্মী। অথচ এই ভিসা দেওয়ার মূল উদ্দেশ্যটা ছিল না। মার্কিন বাণিজ্য সচিবের কথায়, আমাদের উচিত শুধুমাত্র দক্ষ ব্যক্তিত্বদের চাকরি দেওয়া। ডাক্তারি কিংবা শিক্ষকতার মতো পেশাগুলিতেও উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা প্রয়োজন, তাদেরও ভিসা দেওয়া উচিত। যদি সংস্থাগুলি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে চায়, তাহলে তাদের উচিত শুধুমাত্র উচ্চ বেতন সম্পন্ন দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা। এই ব্যবস্থা বদলাতে চলতি মাসে প্রজেক্ট ফায়ারওয়াল নামে একটি উদ্যোগ চালু করতে চলেছে মার্কিন শ্রম দপ্তর। এর মাধ্যমে দক্ষ মার্কিন শ্রমিকদের অধিকার, বেতন এবং কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই উদ্যোগটি নিশ্চিত করবে যে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের সময় যোগ্য আমেরিকানদেরই অগ্রাধিকার দেবেন। পাশাপাশি H-1B ভিসা প্রক্রিয়ার অপব্যবহার করলে জবাবদিহি করতে হবে নিয়োগকর্তাদের। মার্কিন শ্রম সচিব লরি স্যাভেজ ডেলডেমারের কথায়, এই উদ্যোগের মাধ্যমে H-1B ভিসা প্রক্রিয়ার জালিয়াতি এবং অপব্যবহার রোখা যাবে। প্রসঙ্গত, সম্প্রতি H-1B ভিসা সংক্রান্ত নিয়মে একের পর এক বদল আনছে আমেরিকা। এখন থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে $1 লক্ষ নেওয়া হবে। তবে যাদের ইতিমধ্যেই H-1B ভিসা রয়েছে, তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। কেবলমাত্র যারা নতুন করে H-1B ভিসার জন্য আবেদন করবেন, তাদের জন্য সংশ্লিষ্ট মার্কিন সংস্থাকে $1 লক্ষ দিতে হবে সরকারকে। তার উপর সপ্তাহখানেক আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে, যাতে ওই ভিসা ব্যবহার করে উচ্চতার দক্ষ সম্পন্ন এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারে বিভিন্ন সংস্থা। নয়া প্রস্তাব অনুযায়ী কর্মীদের নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে। 4টি বেতন স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা, অর্থাৎ যাদের বার্ষিক বেতন $1,62,528 মার্কিন, তারা 4 বার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র একবার। অর্থাৎ উচ্চ বেতনের অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অন্যদিকে সদ্য স্নাতক হওয়া কিংবা নবাগত কর্মীরা সুযোগ পাবেন কম। সেই আবহে এবার ভিসার নিয়ম বদলের পথে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে গাজা শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের। নোবেলের পথে 10 কদম এগিয়ে ট্রাম্প। গাজা শান্তি চুক্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সময় সোমবার সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর সেখানে ট্রাম্পের তৈরি করা একতরফা শান্তি চুক্তিকে প্রকাশ্যে মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। তবে নামে শান্তি চুক্তি হলেও বিতর্কের কেন্দ্রবিন্দু হামাস গোষ্ঠীকে বলে দেওয়া হয়েছে, এই চুক্তি হয় মানো নয়তো পরিণতি ভোগ করো। এই চুক্তিকে দুই পক্ষই গ্রহণ করলে ইসরায়েল ও হামাস জঙ্গিদের দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটবে। দুপক্ষের বন্দি বিনিময় হবে। এই চুক্তি পালনের জন্য 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই চুক্তি সার্থক হলে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের আরও এক ধাপ সিঁড়িতে চড়ে ফেলবেন। 20 দফা এই চুক্তিতে ট্রাম্পের নজর হচ্ছে আফগানিস্তানের মতোই যুদ্ধ পরবর্তী প্যালেস্তিনীয় অঞ্চলে একটি অস্থায়ী প্রশাসন গড়ে তোলা। তবে এবার স্থানীয় নেতাদের হাতে দায়িত্ব না তুলে দিয়ে অস্থায়ী প্রশাসনের দায়িত্ব কাঁধে তুলে নেবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হোয়াইট হাউসের তৈরি 20 দফা শান্তি চুক্তি গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার গড়ে তোলা। ইসরায়েল গাজা অধিকার করবে না।
অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করবে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্যালেস্তনীয়রা। প্যালেস্তনীয়দের গাজা ভূখণ্ড থেকে উচ্ছেদ করা যাবে না। ইসরায়েলি সেনা প্যালেস্তাইন থেকে হাত গুটিয়ে নেবে। হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। চুক্তিতে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর হামাস যাদের বন্দী করেছিল তাদের জীবিত অথবা মৃতদেহ ইসরায়েলের হাতে দিতে হবে। উল্লেখ্য, হামাস অন্তত 48 জনকে পণবন্দী করেছিল। তাদের মধ্যে অন্তত 20 জন বেঁচে আছেন বলে অনুমান করা হয়। এর পরিবর্তে ইসরায়েল 250 জন যাবজ্জীবন দণ্ডিত বন্দীকে মুক্তি দেবে। এছাড়াও যুদ্ধ চলাকালীন গাজা থেকে আটক করা 1700 প্যালেস্তনীয়কে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে চুক্তিতে। ইসরায়েল প্রত্যেকটি বন্দীর মুক্তির বিনিময়ে একটি করে অর্থাৎ 15 জন প্যালেস্তনীয় দেহ ফেরত দেবে। শান্তি চুক্তি গৃহীত হলেই সেই মুহূর্ত থেকে সংঘর্ষ বিরতি জারি হবে। সর্বোপরি ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে পারস্পরিক অস্তিত্ব কায়েম রাখতে যুক্তরাষ্ট্র আলোচনার পরিবেশ গড়ে দেবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, হামাস গোষ্ঠী ভবিষ্যতে গাজার কোনো ভালো মন্দর সঙ্গে জড়িত থাকবে না। ট্রাম্পের এই প্রস্তাব নেতানিয়াহু মেনে নিয়েছেন। এখন হামাসের জবাবের প্রতীক্ষায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই চুক্তিতেই হামাসকে অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হামাস গোষ্ঠীর উপর বাইরে থেকে নজর রাখবে বোর্ড অফ পিস নামে একটি পর্ষদ, যার মাথায় থাকবেন ট্রাম্প স্বয়ং। এই বোর্ডে রাখা হয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও। ইসরায়েলকে গাজার ভিতরে পরোক্ষে সেনা নজরদারি সুযোগ করে দেওয়া হয়েছে নিরাপত্তা তদারকি উপস্থিতির নামে। তারা গাজার অভ্যন্তরে একটি বাফার জোন বজায় রাখতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে না দেওয়ার কৃতিত্ব তাকেই দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে না দেওয়ার কৃতিত্ব তাকেই দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এমনকি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে নোবেল পুরস্কার না দেওয়া হলে তা আমেরিকার জন্য অপমানজনক বলেই মনে করছেন তিনি। ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে অতীতেও বারবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে ট্রাম্প দাবি করেছেন, পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী সময়ে ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে তিনিই মধ্যস্থতা করেছেন। যদিও ট্রাম্পের দাবি শুরুতেই নস্যাৎ করে এসেছে ভারত, তবে ইসলামাবাদ আবার ট্রাম্পের দাবিকে সমর্থন জানিয়েছে। মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে পাকিস্তান। ভারত পাক সংঘর্ষ বিরতির সময়ে ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সমীকরণ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। সম্প্রতি পাক সেনাপ্রধান মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ওই বৈঠকের প্রসঙ্গে এবার ট্রাম্পের দাবি, তিনি একটি গোষ্ঠীর কাছে বলছেন তারা আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন, এই মানুষটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন, কারণ তিনি যুদ্ধ আটকেছেন। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ওই যুদ্ধ খুব খারাপ পর্যায়ের দিকে যাচ্ছিল। তিনি যেভাবে কথাগুলি বলেছেন তা আমার খুব পছন্দ হয়েছে। পাক সেনাপ্রধান মুনিরকে পাকিস্তানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও বর্ণনা করেন ট্রাম্প। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার কারণে ফের নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেন ট্রাম্প। বিভিন্ন যুদ্ধ স্বঘোষিত মধ্যস্থতাকারী ট্রাম্পের দাবি, তিনি নোবেল পুরস্কার না পেলে তা গোটা আমেরিকার জন্য অপমানজনক হবে। তিনি মার্কিন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে নিজের প্রসঙ্গে বলেন, আপনাকে কি নোবেল দেওয়া হবে? নিশ্চয়ই নয়, ওটা ওরা অন্য কাউকে দিয়ে দেবে যিনি কিছুই করেননি। এটি আমেরিকার জন্য ঘোর অপমান হবে। বস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নিজের মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারত পাকিস্তান সংঘর্ষের পাশাপাশি রয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষ। এমনকি যুদ্ধ থামানোর জন্য তেহরানকে চাপ দিতে ইরানে হামলাও চালিয়েছে আমেরিকা। যদিও দফায় দফায় চেষ্টা করেও রুশ ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত কোনো ইতি টানতে পারেননি তিনি, থামাতে পারেননি গাজায় ইসরায়েলি আগ্রাসনও। এরই মধ্যে গাজায় সংঘর্ষ থামানোর জন্য 20 দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
আমেরিকার বন্ধু ইসরায়েল জানিয়েছে তারা এই প্রস্তাবে রাজি। এই অবস্থায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমঝোতা মেনে নেওয়ার জন্য ৩-৪ দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন সমঝোতা না মানলে করুণ পরিণতি ভোগ করতে হবে। এই পরিস্থিতিতে গত সোমবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তারা কেবল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পাকিস্তান এই চুক্তির উপর পুরোপুরি ভরসা রাখছে। তারপরে মঙ্গলবার ফের পাক সেনা প্রধানের মিষ্ট ভাষার প্রশংসা করলেন ট্রাম্প। নিউজ নেটওয়ার্ক। বিদ্রোহের আগুনে জ্বলে উঠল পাক অধিকৃত কাশ্মীর। সেনার গুলিতে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও 22 জন। অধিকৃত কাশ্মীরের জনগণের মৌলিক চাহিদা পূরণের দাবিতে শান্তপূর্ণ আন্দোলনে সেনার এই নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রা ছাড়া আকার নিয়েছে। এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন নীলাম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র শওকত নওয়াজ মীর। তিনি বলেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এইভাবে জনগণকে অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোন রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। মীরের ডাকে সাড়া দিয়ে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নামে। পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাকা জ্যাম করা হয়। কমিটির 38 দফা দাবির অন্যতম হল কাঠামোগত সংস্কার। পাশাপাশি অধিকৃত কাশ্মীরের বিধানসভার পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য 12 আসনের সংরক্ষণ বাতিল করার দাবিও জানানো হয়। এরপরে সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা ও আইএসআই এর সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র দুষ্কৃতীরা। এমন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও দেখা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন যুবক বন্দুক হাতে দাপাদাপি করছেন। বন্দুকও ছুটতে দেখা গিয়েছে কয়েকজনকে। ইসলামাবাদ থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে অধিকৃত কাশ্মীরে। পাক সেনা ও দুর্বৃত্তদের এই নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছেন মীর। তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি ছিল, গত 70 বছর ধরে এখানকার জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। হয় আমাদের অধিকার ফেরত হবে, অন্যথায় জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে। 2024 সালে ঠিক একই রকম আন্দোলনে ফুঁসে উঠেছিলেন অধিকৃত কাশ্মীরের জনতা। 1 বছরের মাথায় ফের একই ঘটনায় চাপ বাড়ছে শাহবাজ সরকারের। উল্লেখ্য, চলতি মাসে মরক্কো সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন রাজনাথ সিং। জানিয়েছিলেন, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই, ওটা আমাদের। পিওকে একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ। একই সঙ্গে বলেন, সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছে। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন। ফের একবার সেই ধ্বনি শোনা গেল পিওকেতে। হাই নিউজ নেটওয়ার্ক। টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত 140 জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছে বলে খবর। টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্স। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আহত হয়েছেন আরও অন্তত 140 জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে 17 কিলোমিটার উত্তর পূর্বে। প্রায় 90,000 মানুষের বাস এই অঞ্চলে।
জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। এখানে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাহাড়ি গ্রামে ভূমিধসের ফলে অসংখ্য ঝুপড়ি মাটির নিচে চলে গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকেও রয়েছেন বলে আশঙ্কা। চলছে উদ্ধার কাজ। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত। বিশেষজ্ঞদের দাবি, এই অঞ্চল খুবই ভূমিকম্প প্রবণ। মাঝে মধ্যেই এখানে ভূমিকম্প অনুভূত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা এতটাই দুর্বল হয় যে মানুষ তা অনুভব করতে পারে না। তবে গত রাতের কম্পনের মাত্রা বেশ জোরালো ছিল। কম্পন রাতে হওয়ার জেরে সকলেই সেই সময় ঘুমের মধ্যে ছিলেন, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি। ওই অঞ্চলের ভাইস মেয়র আলফি রেন্সের মতে, নিকটবর্তী সান রেমিজিও শহরে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে 3 জন উপকূলরক্ষী, একজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন শিশু রয়েছে। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। যদিও পরে তা প্রত্যাহার করে জানানো হয়েছে সুনামির আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে সেবু, লেইট এবং বিলিরানির উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি টাইফুন রাগাসার কবলে পড়েছিল ফিলিপিন্স। অসংখ্য মানুষের মৃত্যুর পাশাপাশি গোটা দেশ কার্যত বিধ্বস্ত। হাজার হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। সেই ভয়াবহতা কাটিয়ে ওঠার আগে ভূমিকম্পের কবলে পড়ল দেশটি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।